শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গল্প অর্ধাঙ্গী এর প্রথম পর্ব। গল্প পাঠে আছি আমি মহাশ্বেতা চৌধুরী। কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনীদিগকে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে, দাসত্ব। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে। এইখানে গোঁড়া পর্দাপ্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতির প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। সে প্রবন্ধে প্রায় সমগ্র নারীজাতির উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দিনী থাকেন? অথবা তাহারা পর্দানসীন নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? আমি মানসিক দাসত্বের অর্থাৎ এনস্লেভড মনের আলোচনা করিয়াছি। কোনো একটা নূতন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নূতন চালচলন সহিয়া লয়। তাহারই দৃষ্টান্তস্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। পূর্বে তাহারা ছত্র ব্যবহারেরও অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে। তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা ছাড়িয়াছেন, তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছে। ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না। তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছেন। পুরুষ যখন তাহাদিগকে অন্তঃপুরে রাখিতেন, তাহারা তখন সেইখানে থাকিতেন। আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন, তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? ঐরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি? নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে। ইহাও বাতুলতা বই আর কি? পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন, তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে সত্য, কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী না রাক্ষসী নৃমুণ্ড মালিনী। নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোকে সীতাদেবীকে আদর্শরূপে দেখাইয়া থাকেন। সীতা অবশ্যই পর্দানসীন ছিলেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন, তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ।
বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে। পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়গহস্ত হইতে পারে, হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে। কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে। পুতুল পুড়িয়া গেল দেখিয়া ভূমে লুটাইয়া ধূলি ধূসরিত হইয়া উচ্চৈস্বরে কাঁদিতে পারে। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতে চাহেন নাই। কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় খাটানো যাইত না। সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। আচ্ছা, দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি, অর্ধাঙ্গী। আমরা তাহাদের গৃহে গৃহিণী, মরণে না হয় অন্তত তাহাদের চাকরি উপলক্ষে যথাতথা অনুগামিনী, সুখে দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন তাহা কি কেহ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন? আক্ষেপের অথবা প্রভুদের সৌভাগ্যের বিষয় যে আমি চিত্রকর নহি, নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়। এ শকটের এক চক্রপতি, অপরটি পত্নী। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বা পার্টনার, উত্তমার্ধ বা বেটার হাফ ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নহে। সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে? রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তবে দেখা যাওক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে, যাহাতে আপনি আপাদ মস্তক নিরীক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ এবং বামাঙ্গ ভাগ স্ত্রী। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন। আপনার দক্ষিণ বাহু দীর্ঘ, ধরুন 30 ইঞ্চি এবং স্থূল, বাম বাহু দৈর্ঘ্যে 24 ইঞ্চি এবং ক্ষীণ, দক্ষিণ চরণ দৈর্ঘ্যে 12 ইঞ্চি, বাম চরণ অতিশয় ক্ষুদ্র, দক্ষিণ স্কন্ধ উচ্চতায় 5 ফিট, বাম স্কন্ধ উচ্চতায় 4 ফিট। তবেই মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে। কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে বিপরীত দিকেও একটু ঝুঁকি আছে। দক্ষিণ কর্ণ হস্তি কর্ণের ন্যায় বৃহৎ, বাম কর্ণ রাসভ কর্ণের ন্যায় দীর্ঘ। দেখুন, ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন। যদি এ মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখায়। যে শকটের এক চক্র বড় অর্থাৎ পতি এবং এক চক্র ছোট বা পত্নী হয়, সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না। সে কেবল একই স্থানে অর্থাৎ গৃহকোণে ঘুরিতে থাকিবে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না। সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। এই স্থলে
বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার ২-৪ ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম। বর: কেন সখী কোণে কাঁদিছ বসিয়া? কোণে: পুষি মেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে। বর: কি করিছ বনে কুঞ্জ ভবনে? কোণে: খেতেছি বসিয়া টোপাকুল। বর: জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়? তোমা তরে সখী বল করিব কি? কোণে: আরো কুল পারো গোটা ৬। বর: বিরহের বেলা কেমনে কাটিবে? কোণে: দেব পুতুলের বিয়ে। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে স্বামীর ছায়াতুলা সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলি, জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিণী কই? বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পৌঁছিবার পূর্বেই পথিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন। তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো। অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, মেয়েরা চর্ব চস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, ২-৪ খান উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতারণায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাশ হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরে ঘুরিতে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষায় এই কথার সত্যতার উপলব্ধি হইতে পারে। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা অর্থাৎ কার্ডিনাল পয়েন্টস বুঝাইতেছিলেন। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন, আমার পশ্চাৎ দিকে। যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পাহলওয়ান দেখিতে চাহেন কি না, তাহাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপ্পড়টা মারিতে পারে এরূপ ইচ্ছা করেন কি না? যদি সেরূপ ইচ্ছা করেন, তবে বোধ হয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয়, বরং পয়জার পেটা হইয়া নত মস্তকে উচ্চৈস্বরে বলে, মাত মারো, চোট লাগতা হ্যায়, এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহারকর্তাকে শাসাইয়া বলে যে, কায় মারতা থা, হাম নালিশ করেগা, তাহা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গল্প অর্ধাঙ্গী এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।